নমস্কার। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা নতুন জিনিস নিয়ে ভিডিও করব, সেটা হচ্ছে ডেলি ডায়ালগস, মানে প্রাত্যহিক জীবনে ইংরেজি নিয়ে যে আমরা কথাগুলো বলি। যদিও আমাদের মাতৃভাষা অনেকেরই হয়তো ইংরেজি না, কিন্তু চাকরির সুবাদে, ব্যবসার সুবাদে, বিভিন্ন দেশে যাওয়ার সুবাদে আমাদের কিন্তু ইংরেজিটা ব্যবহার করতে হয়েই থাকে। সেক্ষেত্রে কী হয়, কথা বলতে গেলে সাধারণ অবস্থাতে বা কনটেক্সটে আমরা কিন্তু বুঝতে পেরে উঠি না যে কী বলতে হবে বা কীভাবে স্টার্ট করব বা কীভাবে বিগিন করব। যেমন একটা অত্যন্ত সাধারণ জিনিস, আস্কিং দ্য ওয়ে। আস্কিং দ্য ওয়ে মানে কি? পথ নির্দেশিকা চাওয়া। আমি নতুন একটা কোনো জায়গায় গেছি, এবার সেই জায়গাটার আমি জানি না কিছু। এইবার আমাকে সেই জায়গাতে হয়তো ব্যাংকে বা পোস্ট অফিসে বা কোনো পার্টিকুলার দোকানে বা কারুর বাড়িতে যেতে হচ্ছে। তো আমি কি করব? আমি গাড়ি করেই যাই, আর বাসে করেই যাই, আর অটো করেই যাই। যেখানে আমি নামলাম এই স্টপেজে, সেখান থেকে হয়তো হেঁটে যেতে হবে, বা গাড়ি নিয়ে যদি যাই, একেবারে সেই লোকেশানে পৌঁছতে গেলে আমি বুঝতে পারছি না কোন রাস্তাটা নেব। তখন কি করব? সাধারণ পথচারী মানুষজন যে নিয়ে আছে আমার চারপাশে দেখা যাচ্ছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে আচ্ছা, বলতে পারেন কি আমাকে এখানে যেতে হলে আমাকে কোন দিকে যেতে হবে? তো এইটা তো আমি খুব সহজেই বলে ফেললাম আমার মাতৃভাষাতে। আমাদের সকলেরই মাতৃভাষার যার যেটা আছে, কিন্তু যখন সেটা ইংরেজিতে বলতে হচ্ছে কাউকে, তখন কিন্তু আমরা বুঝতেই পারছি না যে কিভাবে বলবো। বা হয়তো জানি না তা না, কিন্তু জানা এক জিনিস আর সত্যিকারের বলা এক জিনিস। তো বলতে যখন যাচ্ছি তখন দেখছি আটকে যাচ্ছে, আমরা গুছিয়ে ঠিক তাকে, সেই ব্যক্তিকে বুঝিয়ে উঠতে পারছি না। এবার যার কাছে আমরা পথ নির্দেশিকা চাইছি, তাকে যদি আমরা বোঝাতেই না পারি যে আমরা কোথায় যেতে চাইছি, তিনি বা কী করে আমাদের পথ নির্দেশ করবেন, তাই না? সুতরাং আমাদের জানতে হবে ইংরেজিতে আমরা কিভাবে বলবো। দেখুন, বোর্ডে লেখা আছে আস্কিং দ্য ওয়ে। এটা একটা সিচুয়েশন, এটা একটা অবস্থা, তাই না? আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি? এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ টেল মি হুইচ লেন ডু আই টেক ফ্রম হিয়ার টু রিচ দ্য লোকাল পোস্ট অফিস। তাহলে আমি লোকাল পোস্ট অফিসে যাচ্ছি, তাহলে আমি প্রথমে বিগিন করলাম এক্সকিউজ মি স্যার বলে। কেননা সে তো অপরিচিত, সে রাস্তা দিয়ে হাঁটছে, আমি হয়তো গাড়ি থেকে নেমেছি, বা আমিও রাস্তা দিয়ে হাঁটছি, বা আমি বাস থেকে নেমেছি, যে কোনো জিনিসই হতে পারে। আমি দুম করে গিয়ে কি এই যে দাদা শুনুন, আমাকে বলুন, এটা তো বলা যায় না। একটা সব কিছুরই একটা ভূমিকা থাকে, ইন্ট্রোডাকশন থাকে। তাহলে এক্সকিউজ মি কিন্তু সেই কাজটা করছে। তাহলে এক্সকিউজ মি যখন আমি, স্যার ক্যান ইউ টেল মি হুইচ লেন ডু আই টেক, মানে আমি কোন গলিটা নেব লোকাল পোস্ট অফিসে পৌঁছাতে গেলে। সব বেশিরভাগই, যেমন আমাদের কলকাতা বা এরকম মেট্রোপলিটন সিটিগুলো বিভিন্ন দেশেরই যথেষ্ট কনজেস্টেড হয়, এবং সেখানে লেনও থাকে। তো আমি বুঝতে পারছি না যে কোন লেনটা নেব। তাহলে আমাকে কি করতে হচ্ছে? আমাকে এইটা বলে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিতে হচ্ছে। কেন কোয়েশ্চেন মার্ক দিতে হচ্ছে? যে আমি তাকে জিজ্ঞাসা করছি, আই এম এনকোয়ারিং, আই এম আস্কিং, ক্যান ইউ প্লিজ টেল মি হুইচ লেন do I take from here to reach the local post office? পেডেস্ট্রিয়ান কি বলছে? পেডেস্ট্রিয়ান হচ্ছে সাধারণ পথচারী। লোকাল পোস্ট অফিস মানে আপনি কি লোকাল পোস্ট অফিসে যেতে চাইছেন? সেও কিন্তু জিজ্ঞাসার চিহ্ন দিল। কেন দিল? সেও তো কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। তারপর কি বলছে? ওহো, ইউ হ্যাভ এন্টার্ড দ্য রং লেন ম্যাডাম। ম্যাডাম যদি মানে যাকে বলছে সে যদি মহিলা হয়, তাহলে ম্যাডাম বলবে। আর যদি সে স্যার হয়, মানে পুরুষ মানুষ হয়, তাহলে স্যার বলবে। এটা কিন্তু YOU হবে, YOYU হয়ে গেছে, এটা একটুখানি নোট করবেন। ইউ হ্যাভ এন্টার্ড দ্য রং লেন ম্যাডাম, ইট ইজ দ্য ওয়ান টু দ্য লেফট অফ আর 4-point crossing, so you need to walk a few steps backwards and take the first left turn from the crossing. তাহলে কি বলছেন উনি? বলছেন যে ক্রসিংয়ের ব্যাকওয়ার্ডস আপনি এগিয়ে এসেছেন, সো ইউ হ্যাভ টু টেক আ ফিউ স্টেপস ব্যাকওয়ার্ডস। কোথায় অবস্থিত? কোন লেনে অবস্থিত? 4-point ক্রসিং দিয়ে যেটা লেফটে যাচ্ছে, 1 টু দ্য লেফট অফ দ্য 4-point ক্রসিং। এবার সেটা আপনি এগিয়ে এসেছেন 4-point ক্রসিং থেকে, তাহলে আপনাকে ফিউ স্টেপস ব্যাকওয়ার্ডস গিয়ে 4-point ক্রসিংয়ে দাঁড়িয়ে সেখান থেকে ফার্স্ট লেফট টার্ন ফ্রম দ্য ক্রসিং আপনাকে নিতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে অ্যাজ ইউ ওয়াক আ লিটল
through that lane you will find the post office on your right. তাহলে দেখুন এই যে ওয়ার্ডগুলো না, on your right, a few steps backwards, the first lane, turn from the crossing, walk a little, you have taken the wrong lane, এগুলো সমস্ত আমাদের কিন্তু ডাইরেকশন বোঝানোর জন্য। তাহলে আস্কিং দ্য ওয়ে যখন আমি করব তখন কিন্তু এই ধরনের আমার ওয়ার্ড আসতে হবে, কেননা আমি সঠিকভাবে তাকে বলে দিতে চাইছি যে কোথায় অবস্থিত সেই জিনিসটা। সুতরাং এই ওয়ার্ডগুলো কিন্তু তার পার্টিকুলার জিনিসটা বোঝাচ্ছে। টার্ন লেফট, টার্ন রাইট, এগুলো যদি না থাকে তাহলে আমি পথচারী হিসেবে আরেকটি অপরিচিত ব্যক্তিকে যে নির্দেশিকা দিচ্ছি সেটা কিন্তু ভুল হচ্ছে, বা তিনি সেটার দ্বারা কিছুই বুঝতে পারবেন না। তারপরে আমি কিভাবে এন্ড করব? থ্যাংক ইউ সো মাচ স্যার। ন্যাচারালি আমাকে একজন হেল্প করেছেন, আমি থ্যাংক ইউ বলবো, তাহলে এখানে থ্যাংক ইউ ওয়ার্ড ইজ আ মাস্ট, আমাকে বলতে হবে। পেডেস্ট্রিয়ান কি বলবে? ওয়েলকাম ম্যাম, মানে ঠিক আছে, নো মেনশন, মানে ওয়েলকাম, আপনার সবসময় স্বাগত রইল, মানে আপনাকে আপনি এইভাবে জিজ্ঞাসা করবেন এবং নিশ্চয়ই আমরা বলবো, তার জন্যে উই অলওয়েজ ওয়েলকাম ইউ। হ্যাঁ, মানে কোনো দ্বিধাগ্রস্ত হবেন না। তাহলে এই যে টার্মগুলো ওয়েলকাম, থ্যাংক ইউ, প্লাস এইখানে ওয়ে বোঝাতে যে ফার্স্ট লেফট টার্ন, পোস্ট অফিস, অন দ্য রাইট, স্টেপ ব্যাকওয়ার্ডস, 4 পয়েন্ট ক্রসিং, এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে একটা সিচুয়েশান। কী সিচুয়েশান? যেখানে আই এম আস্কিং দ্য ওয়ে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যদি সঠিকভাবে আমি জানি তাহলে কিন্তু আমাকে কথা বলা অনেক সুবিধে হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে এটা মনে রাখবো? আমি কি তাহলে মুখস্থ করে যাব? না, এই যে মডেলটা, এটা একটা না, এই যে সিচুয়েশানটা আমি দিয়েছি এটা কিন্তু একটা মডেল হয়েছে। ইট ইজ আ মডেল, সো ইউ ক্যান কিপ ইট অ্যাজ আ মডেল। এবার আপনি যখন এটাকে মডেল হিসেবে রাখছেন তখন আপনি কি করছেন? এইটাকে আপনি বারবার কিন্তু প্র্যাকটিস করতে পারেন। মানে নিজেই মানে স্ট্রেঞ্জার হলেন আর নিজেই পেডেস্ট্রিয়ান হলেন, দুজন লোকেরই আপনিই বললেন। হ্যাঁ, এইভাবে কিন্তু বলতে বলতে এগুলো যদি বাড়িতে ছোটো ছোটো করে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু ফ্লুয়েন্সিটা বাড়ে, এবং যে সংকোচ বোধ, হেজিটেশন এবং কি বলবো সেটা বুঝতে না পারা, সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। দ্বিতীয় সিচুয়েশানে আমরা চলে এলাম, সেটা কিন্তু একটা টেলিফোনিক কনভারসেশন। এটা আমরা প্রায়শই করে থাকি, আজকালকার বাজারে তো খুব বেশিভাবে হয়ে থাকে, কেননা উই আর ইউজিং টেলিফোন, সবার হাতে একটা করে মোবাইল। আমরা চট করে কোথাও যাওয়া খুব প্রয়োজন না হলে লাগে না, আমরা ফোনে আজকাল সব কিছু করছি, তাই না? সুতরাং টেলিফোনিক কনভারসেশন, এখানে কি সিচুয়েশনটা? এক্সপ্রেসিং রিগ্রেট অ্যাট নট বিং এবল টু অ্যাটেন্ড আ ফ্রেন্ডস বার্থডে পার্টিতে আমি যেতে পারলাম না, আমি নিমন্ত্রিত ছিলাম। হয় না অনেক সময় আমাদের যে উই গেট অ্যান ইনভিটেশন বাট উই আর আনএবল টু অ্যাটেন্ড ইট, আমরা সেখানে গিয়ে উপস্থিত হতে পারলাম না, যে কোনো ব্যক্তিগত কারণের জন্যই অসুবিধে থাকে। তো এবার আমি সেটা কিভাবে বলবো? একজন আমাকে ইনভাইট করেছে, তাকে যদি কি আমি মুখের ওপর তালে বলে দেবো যে না শুনুন আমি কিন্তু যেতে পারছি না? সেটা তো আমরা করি না। আত্মীয় বলুন, বন্ধু বলুন, কলিগ বলুন, প্রতিবেশী বলুন, neighbors, friends, relatives, colleagues, whoever we interact with, we don't tell them at their face, isn't it, that no, I'm not going. কিন্তু আমার হয়তো জেনুইন অসুবিধা আছে, তাহলে আমাকে সেটা তার দিকটা বুঝেও বলতে হবে, তাই না? বিকজ তিনি আমাকে ইনভাইট করেছেন, নিমন্ত্রণ করেছেন, তাহলে কিভাবে বলবো? তো এখানে দেখানো হচ্ছে যে দুজন কথা বলছে, একজনের বার্থডে পার্টিতে আরেকজন বান্ধবীকে নেমন্তন্ন করেছেন, কিন্তু সেই বান্ধবী কিন্তু আসতে পারছেন না ব্যক্তিগত একটা অসুবিধার জন্য। সুতরাং টেলিফোন করে তিনি সেটা জানাচ্ছেন, কিন্তু সেই জানানোর মধ্যে একটা মাইল্ডনেস, সৌজন্য বোধ এবং ডেকোরাম, সেটা কিন্তু সবসময় থাকতে হবে। তো প্রথমটা যদি আমরা পড়ি, কি বলছে? হ্যালো রিনি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ অ্যান্ড ফুলফিল ইউর ড্রিমস, উইশ ইউ আ লং হেলদি লাইফ। এটাই তো আমরা বলে থাকি না? তাহলে কনটেক্সটটা রয়েছে ফ্রেন্ডস বার্থডে পার্টি, সেখানে কিন্তু আমরা উইশ ইউ আ লং হেলদি লাইফ, মে গড ব্লেস ইউ, এই কথাগুলো কিন্তু থাকতে হবে। এইভাবে কিন্তু আমরা স্টার্ট করব। রিনি যার জন্মদিন, সে কি বলছে? থ্যাংক ইউ বাট ডোন্ট ফরগেট টু বি অন টাইম ফর টুডেজ ডিনার পার্টি। তাহলে উনি এক ডিনার পার্টি দিচ্ছেন ওনার জন্মদিনে, সো
বন্ধুর ফোনটা পেয়েই উনি বলছেন যে ডোন্ট ফরগেট টু বি অন টাইম, মানে কিন্তু ভুল করে দেরি করে আসবেন না, তাড়াতাড়ি আসবেন, আজকে জানেন তো ডিনার পার্টি আছে। তখন আপনি কি বলছেন আপনি যেতে পারছেন না, তাহলে আপনি বলবেন কি সো সরি ডিয়ার, তা আপনি অ্যাপোলোজাইজ করবেন, তাই না? সো সরি ডিয়ার, মাই সান হ্যাজ হিজ ম্যাথস এক্সাম টুমরো, সো উই ওয়ন্ট বি এবল টু মেক ইট টুনাইট। তাহলে আপনি কি বলছেন যে আপনার ছেলের পরীক্ষা আছে, ম্যাথস পরীক্ষা তার পরের দিন, তাহলে আজকে সন্ধ্যেবেলা আপনি যেতে পারছেন না, কেননা দ্যাট ইজ হিজ ফাইনাল এক্সাম, এবং লাস্ট মিনিট রিভিশন সে করবে, এবং আপনারা দুজনেই খুবই নার্ভাস। ন্যাচারালি ছেলের ফাইনাল এক্সাম, ম্যাথস এক্সাম, সেখানে তার রিভিশন দরকার। সুতরাং সারাটা সন্ধ্যে যদি কেউ পার্টিতে যায় তাহলে তার পড়াটা হবে না, এটা একটা জেনুইন প্র্যাকটিক্যাল প্রবলেম। সো এটাই আপনি আপনার বান্ধবীকে বললেন, কারণটা হচ্ছে এটার জন্যেই কিন্তু আপনি যেতে পারছেন না। কিন্তু সেটাকে আপনি সুন্দর করে কাভার করে তার মনে কোনো রকম আঘাত না দিয়ে আপনি কি বললেন যে ডোন্ট বি স্যাড, দুঃখ পাবে না, উই উইল বি অ্যাট ইয়োর প্লেস নেক্সট সানডে ফর আ লাঞ্চন অ্যান্ড আই এম প্ল্যানিং আ সারপ্রাইজ ফর ইউ। তাহলে আপনি নিজেই বলে দিলেন যে নেক্সট সানডে আপনি ওনার বাড়িতে যাবেন এবং একটা সারপ্রাইজ নিয়ে যাবেন এবং দুপুরের খাওয়া দাওয়া সেখানেই করবেন। তাহলে এই যে ওয়ার্ডগুলো নেক্সট সানডে, আর সারপ্রাইজ ফর ইউ, লাঞ্চন, এগুলো আপনাকে বলতে হবে, কেননা আপনি আজকে যেতে পারছেন না, আপনার ক্লোজ ফ্রেন্ড, সুতরাং ন্যাচারালি তার দিকটা দেখে আপনাকে কথাটা বলতে হবে। তো এই যে টোনটা, একটা জেন্টল, পোলাইট, সাবমিসিভ, সৌজন্য যেটা আমরা বলি, ডেকোরাস, সেইটা কিন্তু থাকতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পোর্শনটাতে আপনি দিলেন রিজন আপনি কেন যেতে পারবেন না, আর এই পোর্শনটাতে আপনি তার বদলে একটা কিছু ফ্রেন্ডকে দিচ্ছেন, বলছেন তার মনটাকে রাখার জন্য, এবং সে যাতে অফেন্ডেড বা দুঃখিত না হয়। তখন তো আপনার বান্ধবী কি বলছে, ওকে টেল আয়ুষ, আয়ুষ মানে আপনার ছেলে, ধরুন তার নাম আয়ুষ, টু প্রিপেয়ার ওয়েল ফর দি এক্সাম টুমরো, আ সারপ্রাইজ অওয়েটস হিম টু। তখন রিনি আবার আপনাকে বলছে যে আপনার ছেলের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে যখন আপনারা নেক্সট রোববার আসবেন, এবং সেটা কি দেওয়া হবে সেটা জানানো হবে। যদি আপনার ছেলে স্কোর করতে পারে হায়েস্ট ইন ম্যাথস, তাহলে সেই সারপ্রাইজটা পাবে। তাহলে দেখুন, আপনিও বান্ধবীর দিকটা চিন্তা করে আপনি যেতে পারছেন না, সেটা যাতে মানে সৌজন্যের অভাব না হয়, হ্যাঁ, মানে ইম্পোলাইটনেস না হয়, সেইটা মাথায় রেখে যেমন আপনিও কথাটা বললেন, তিনিও কিন্তু আপনাকে সেই রিটার্নটা দিলেন। তো এই জিনিসগুলো কিন্তু কনভারসেশনে থাকতে হবে, সিচুয়েশনের ওপর নির্ভর করে। এইভাবেই কিন্তু আমরা সিচুয়েশনে কথা বলি, এবং এটা কিন্তু আমাদের বলতে মাতৃভাষায় কোনো অসুবিধা হবে না, কিন্তু যখনই আমাদের বিদেশি ভাষা যেমন ইংরেজিতে আমরা বলছি, তখন কিন্তু আমরা ডিফিকাল্টি ফিল করি যে কীভাবে কথাটা বলবো। তো এই দুটো সিচুয়েশান দিয়ে আমি পার্টিকুলারলি দেখিয়ে দিলাম যে এক একটা সিচুয়েশানে কীভাবে কী ওয়ার্ডসগুলো আমরা ইউজ করছি, কোন কোন ওয়ার্ড ইউজ করতে হবে যাতে করে মানে কনভারসেশনটা খুব যুক্তিযুক্ত হয়, ঠিকমতো হয় এবং সুটেবল। তো আশা করি এইভাবে ডেইলি ডায়ালগসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ফ্লুয়েন্সি আনার জন্যে, হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এই যে প্রশ্নটার উত্তর কিন্তু এইগুলোর মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনাদের সবসময় বলবো, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন, কেননা স্কিপ করলে এটা কিন্তু একটা লেসেন, সুতরাং লেসেনটা পুরোটা আপনাদের শুনতে হবে। যদি স্কিপ করেন তাহলে কিন্তু জিনিসটা আপনারা শিখতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার আরেকটা ইংরেজির দিক নিয়ে উপস্থিত হব।